হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস প্রার্থীগণ, আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবার জন্য আছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি অংশে, লিখিত অংশে এবং মৌখিক পরীক্ষা বা ভাইবা অংশে, তিনটি অংশে কিন্তু এই টপিকটি গুরুত্বপূর্ণ। তো আজকের যে টপিকটি নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য, সেই টপিকটি হচ্ছে কোয়াড। তো আপনারা জানেন যে কোয়াড হচ্ছে এর পূর্ণরূপ। ইনফ্যাক্ট গত মে মাসের 10 তারিখে বাংলাদেশে নিযুক্ত চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার লি জিমিং, তিনি কোয়াডে বাংলাদেশের সংশ্লিষ্টতা, চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে এই মর্মে তিনি বাংলাদেশকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের জয়নিং কোয়াড উড এফেক্ট সিনো বাংলাদেশ রিলেশনশিপ। অর্থাৎ বাংলাদেশের যদি কোয়াডে বাংলাদেশ যুক্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের একটি সম্পর্কের প্রভাব পড়বে। এখন সে প্রভাবটা কি নিশ্চয়ই ভালো কোনো প্রভাব না, এটি খারাপ একটি প্রভাব পড়বে, এরকম একটি তিনি ইঙ্গিত দিয়েছেন। তো কোয়াডে বাংলাদেশ যুক্ত হলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের কেন অবনতি হবে, আর কোয়াডকে চীন কেন ভয় পাচ্ছে, ইনফ্যাক্ট এটি কোন জাতীয় জোট বা ফোরাম, কাদের সমন্বয়ে বা কাদের নেতৃত্বে এটি গঠিত হয়েছে, কবে এটি গঠিত হয়েছে, আর এই জোটটি আগামী দিনের বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এবং এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে আমেরিকার নেতৃত্বে যে কোয়াডটি গঠিত হতে যাচ্ছে, অলরেডি হয়েছে, সেই কোয়াডটি আমেরিকার সাথে এই কোয়াডভুক্ত দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন, এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদিও এই আলোচনাটা অত্যন্ত ব্যাপক আলোচনা, এবং আপনাদের সাথে লিখিত পরীক্ষা আমি এটি নিয়ে কথা বলবো, এটির উপরে দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে আমি ক্লাস নিব। এর সাথে আরেকটি টপিক সংযুক্ত, সেটিকে বলা হয় আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, এই দুটি টপিক এবার বিসিএস এ, স্পেশালি দোজ হু আর গোয়িং টু বি ফেস বিসিএস 41st বিসিএস রিটেন টেস্ট, তাদের জন্য এটি খুব ইম্পর্টেন্ট। একই সাথে 43rd বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এবং একই সাথে যারা 40th বিসিএস এর ভাইবা ফেস করছেন বা ফেস করতে যাচ্ছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি দোজ হু কেপ্ট বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ইন দেয়ার ক্যাডার চয়েস লিস্ট অ্যাজ আ ফার্স্ট চয়েস অর সেকেন্ড চয়েস। ইনফ্যাক্ট তাদের জন্য কোয়াড খুব ইম্পর্টেন্ট, এবং ইউ মে আস্ক অ্যাবাউট কোয়াড ইন বিসিএস ভাইবা বোর্ড, আই থিঙ্ক সো। সো এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো ডিয়ার বিসিএস ড্রিমার্স, আমরা শুরু করব আজকে কোয়াড নিয়ে। প্রথমেই কোয়াড নিয়ে আমি যে কথাগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব, প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে যে কোয়াড এটি কি, কোয়াড কি, তারপরে হলো কোয়াড কবে গঠিত হয়, কোয়াড কবে গঠিত হয়, এরপরে কার নেতৃত্বে বা উদ্যোগে এই কোয়াড গঠিত হয়, এরপরে কোয়াডের সদস্য কারা, কোয়াডভুক্ত দেশগুলোর সদস্য কারা, এরপরে সদস্যভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক কেমন, এরপরে এই যে কোয়াডভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন, অর্থাৎ কোয়াড এবং বাংলাদেশ, কোয়াডভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন, এরপরে কোয়াডভুক্ত যে দেশগুলো, সে দেশগুলোর বেসিক্যালি তার মধ্যে ইউএসএ, এই ইউএসএ এর সাথে কোয়াডের যে দেশগুলো আছে, বিশেষ করে জাপান, তারপরে আপনার অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ইন্ডিয়া,
রাজনীতি হ্যাঁ, এরপরে হলো বিশ্ব রাজনীতিতে কোয়াডের গুরুত্ব কি এবং এই কোয়াডকে কেন কেন এটিকে এশিয়ান ন্যাটো বলা হচ্ছে। আচ্ছা, তাহলে কোয়াড হলো একটি মিলিটারি অ্যালায়েন্স বা এটি একটি সামরিক জোট। তারা বলছে যে এটি একটি কৌশলগত ফোরাম বা কৌশলগত একটি জোট। এখন তাদের এই কৌশলগত জোট যে তারা গঠন করেছে, সে গঠন করার উদ্দেশ্যটা কি সেটি তারা বলছে যে তাদের মধ্যকার যে কৌশলগত যে সম্পর্কটি, সেই সম্পর্কটিকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোয়াড নামক এই প্ল্যাটফর্মটি তারা গঠন করেছে। এটি হচ্ছে এই চারটি দেশের এরকম একটি বক্তব্য। তাহলে কোয়াড হচ্ছে চার দেশের একটি কৌশলগত জোট বা ফোরাম। কবে এটি গঠিত হয়? এটি 2007 সালে 2007 সালে এটি গঠিত হয়, মূলত জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার শিনজো অ্যাবে এর উদ্যোগে বা তার পৃষ্ঠপোষকতায় বা তার নেতৃত্বে। তাহলে সহজ করে যদি আমি বলি এটি কার উদ্যোগে গঠিত হয়, তাহলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী মিস্টার শিনজো অ্যাবে, এই শিনজো অ্যাবে এর নেতৃত্বে কোয়াড গঠিত হয়। 2007 সালে ফিলিপাইনে এই চারটি দেশের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে মূলত শিনজো অ্যাবে কোয়াড সম্পর্কে একটি ধারণা দেন, অর্থাৎ তাদের মধ্যকার একটি পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করা, আরো সুসংহত করা এবং ভারত মহাসাগর সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই চারটি দেশের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা মূলত এই কোয়াডে সম্পৃক্ত হয়েছে। তাহলে 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার শিনজো অ্যাবের নেতৃত্বে ফিলিপাইনে চার দেশের মধ্যে একটি অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে মূলত কোয়াড সম্পর্কে একটি সিদ্ধান্ত তারা নিয়েছে গঠনের ব্যাপারে। পরবর্তীতে এই কোয়াড 2017 সালে আমেরিকাতে নির্বাচন হয়েছে। 2016 সালে সেই নির্বাচনে আমেরিকাতে ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট হিসাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প এই কোয়াডটিকে 2017 সালে প্রমোট করা শুরু করলো, অর্থাৎ কোয়াডটিকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প একটি উদ্যোগ নিল 2017 সালে। তাহলে কোয়াড কার নেতৃত্বে বা কার উদ্যোগে গঠিত হয়েছে? এটি গঠিত হয়েছে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বে, আর এটি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই কোয়াডটিকে আরো বেশি প্রমোট করেছে তার সময়ে। ডোনাল্ড ট্রাম্প এটিকে কেন প্রমোট করেছে? তাহলে আমরা একটু পেছনের ব্যাকগ্রাউন্ডে যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন ক্ষমতা আসার পূর্বে তার যে নির্বাচনী ইশতেহার ছিল সেটি হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ আমেরিকাকে আমি মহান করব। এরপরে তিনি ক্ষমতায় আসার পর 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার শিনজো অ্যাবের উদ্যোগে কোয়াড গঠিত হলো এবং পরবর্তীতে 2016 সালে আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে 2017 সালে কোয়াডটিকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রচেষ্টা গ্রহণ করলেন এবং সেই সুবাদে 2017 সাল থেকে কোয়াড সামনের দিকে এগিয়ে এসেছে, অর্থাৎ বিশ্বব্যাপী চীনের প্রভাবকে ক্ষুণ্ণ করবার জন্য বিশেষ করে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের যে ক্রমবর্ধমান তার যে আধিপত্যবাদী যে নীতি, সেই নীতিটিকে প্রতিহত করবার জন্য মূলত কিন্তু কোয়াড গঠিত হয়েছে। যদিও কোয়াডভুক্ত রাষ্ট্রগুলোর তরফ থেকে তাদের চীনের প্রতি এই ধরনের কোনো আকাঙ্ক্ষা বা এই ধরনের যে উদ্দেশ্য তাদের নেই, তারপরও কিন্তু চীন এই জোটটিকে অবিশ্বাস এবং সন্দেহের চোখে দেখে। যদিও চীন এটিকে কোনো বৃহৎ জোট হিসাবে বলতে নারাজ, চীনের দৃষ্টিতে এটি একটি ক্ষুদ্র জোট। তো এই কোয়াডের সদস্য কারা? কোয়াডের সদস্য হচ্ছে চারটি রাষ্ট্র, সেটা ইউএসএ, তারপরে জাপান, তারপরে হলো ইন্ডিয়া এবং আরেকটা হচ্ছে যে অস্ট্রেলিয়া। এই চারটি দেশ এই কোয়াডের সদস্য। তাহলে কোয়াডের সদস্য হচ্ছে চারটি দেশ, ইউএসএ, জাপান, ইন্ডিয়া এবং
অস্ট্রেলিয়া, এই 4টি দেশ হচ্ছে কোয়াডের মেম্বার। এরপরে যদি আমরা দেখি যে সদস্যভুক্ত দেশগুলোর সাথে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক কেমন। আচ্ছা, সদস্যভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক যদি বলি, তাহলে এই সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে এক একটি দেশের সাথে এক এক রকম সম্পর্ক। যেমন ইউএস এর কথা যদি বলি, ইউএসএ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী একটি এককভাবে পরাশক্তিধর রাষ্ট্র হিসেবে আমরা বলবো। কেননা ইউএস এর ইকোনমিক, ইউএস এর মিলিটারি, ইউএস এর টেকনোলজিক্যাল এবং ইউএস এর অন্যান্য যে শক্তি, সেই শক্তির সমকক্ষ কোনো রাষ্ট্র এখন পর্যন্ত পৃথিবীতে ইমার্জ করতে পারেনি। ওয়ান্স আপন এ টাইম সোভিয়েত ইউনিয়ন আমেরিকার কম্পিটিটর ছিল, সেটা হচ্ছে ডিউরিং কোল্ড ওয়ার, অর্থাৎ দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার সময়, অর্থাৎ বাইপোলার সিস্টেম যখন চলমান ছিল, যে সময় ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন কোল্ড ওয়ার চলছিল, সেই সময় ইউএস এর প্রতিপক্ষ একটি রাষ্ট্র ছিল, সেটি ওয়ার্ল্ড ওয়াইড, সেটি হচ্ছে সোভিয়েত রাশিয়া। বাট 1991-এ যখন সোভিয়েত ইউনিয়ন কলাপস করেছে, তখন ইউএস এর সমকক্ষ কোনো রাষ্ট্র পৃথিবীতে টিল নাও ইমার্জ করেনি। পরবর্তীতে যেটা আমরা দেখলাম, সেটি 1991 সালে পরে ওয়ার্ল্ড ওয়াইড ইউএস এর কম্পিটিটর একটি রাষ্ট্র, ইকোনমিক কম্পিটিটর, তার মিলিটারি কম্পিটিটর এবং সর্বদিক থেকে তার কম্পিটিটর একটি রাষ্ট্র ইমার্জ করতে যাচ্ছে, সেই রাষ্ট্রটি হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। দ্যাট ইজ ওয়াই ইউএস এর আনরিটেন স্টেট পলিসিটা কি? ইউএস এর আনরিটেন স্টেট পলিসি হচ্ছে বিশ্বব্যাপী ইউএস এর সমকক্ষ কোন রাষ্ট্র মার্চ করুক, এটি কিন্তু ইউএসএ চায় না। ইনফ্যাক্ট ইউএসএ এককভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে চায়। ইউএসএ সমকক্ষ কোন রাষ্ট্র যদি পৃথিবীতে ইমার্জ করার চেষ্টা করে, ইউএসএ তার বৈদেশিক নীতির ক্ষেত্রে তার অ্যালায়েন্সের সাথে সে একটি অ্যালায়েন্স, তার যে স্ট্র্যাটেজিক বা ট্র্যাডিশনাল যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে ইউএসএ সামহাও কোনো একটা অ্যালায়েন্স ফর্ম করে তার কম্পিটিটর রাষ্ট্রটিকে ইউএসএ কাউন্টার করার চেষ্টা করে, যেটা আমরা কোল্ড ওয়ার কালীন দেখেছি। এরপরে কোল্ড ওয়ারের পরে ইউএসএ এখন দেখতেছে যে বিশ্ব রাজনীতিতে তার একটি রাষ্ট্রীয় কম্পিটিটর, সেটা হচ্ছে চায়না। চায়নার সাথে ইউএস এর কনফ্লিক্ট বিভিন্ন দিক থেকে রয়েছে। আমি আপনাদের গতদিনে ইউএসএ চায়নার সম্পর্ক পড়িয়েছিলাম, সেখানে একটি ইঙ্গিত দিয়েছিলাম। ইউএস এর সাথে চায়নার সম্পর্ক যদি আমি ইকোনমিক দিক থেকে দেখি, তাহলে 2030 সালের পরে ইউএস এর অর্থনীতিকে চীন আনুষ্ঠানিকভাবে ছাপিয়ে যাবে। সুতরাং ইউএস এর ইকোনমিক কম্পিটিটর কিন্তু চায়না। একই সাথে যদি বলি ইউএস এর যে মিলিটারি সক্ষমতা, সেই সক্ষমতাটিকেও কিন্তু আগামীতে চীন তার সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। চীনের যে লার্জেস্ট ল্যান্ড ফোর্স রয়েছে, তার যে ব্লু ওয়াটার নেভি রয়েছে, চীন তার এয়ারফোর্স ক্যারিয়ারের সংখ্যা বাড়াচ্ছে, সেই এয়ারফোর্সের সক্ষমতা বাড়াচ্ছে। এরপরে ওয়ার্ল্ড ওয়াইড একটা সময় ইউএসএ তার যে ইম্পেরিয়ালিজম, তার যে সাম্রাজ্যবাদ নীতির মাধ্যমে বা কখনো নিউ ইম্পেরিয়ালিজম নীতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে ইউএসএ ডমিনেট করার চেষ্টা করেছে। বাট আগামীতে চীন তার যে নব্য সাম্রাজ্যবাদী নীতি বা নব্য আধিপত্যবাদী নীতি বা নব্য উপনিবেশবাদী নীতি চীন গ্রহণ করতে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, আর্থিক সহায়তা প্রদান করে চায়না বিভিন্ন দেশের অর্থনীতির উপরে, বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার উপরে একটি পরোক্ষভাবে একটি নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চীন করছে, যেটা ইতিমধ্যে তার চেকবুক ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশগুলোকে সে এক ধরনের যেটিকে আমরা বলবো যে ঋণের ফাঁদে ফেলেছে। এই ঋণের ফাঁদে ফেলে এই দেশগুলোকে চীন ছামাও তার নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে, যেটা আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশের কথা বলতে পারি। এই ক্ষেত্রে আমরা পাপুয়া নিউ গিনির কথা বলতে পারি, তারপরে কম্বোডিয়ার কথা বলতে পারি, মালয়েশিয়ার কথা বলতে পারি, তারপরে হচ্ছে আমরা পাকিস্তানের কথা বলতে পারি, শ্রীলঙ্কার কথা বলতে পারি। ইনফ্যাক্ট বিশ্বের বিভিন্ন দেশের উপরে চীন তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছে, যেটি আমেরিকার সাথে চীনের সম্পর্কের একটি অবনতি সৃষ্টি করছে। তাছাড়া আমেরিকা এবং চীনের মধ্যে ট্রেড ইমব্যালেন্স, তাদের মধ্যে ট্রেড ইমব্যালেন্স যথেষ্ট পরিমাণ রয়েছে, যে কারণে আমেরিকা চীনকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করে না। এছাড়া আমেরিকার কিছু ট্র্যাডিশনাল যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, যেমন জাপান যদিও আমেরিকার ট্র্যাডিশনাল মিত্র না, সে তার স্ট্র্যাটেজিক মিত্র। সে জাপানের সাথে চীনের একটা কনফ্লিক্ট রয়েছে। তারপর তাইওয়ানের সাথে আমেরিকার একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কিন্তু চীনের সাথে আমেরিকার সম্পর্কের খারাপ সম্পর্ক বলে, কিন্তু বেসিক্যালি তাইওয়ানের সাথে আমেরিকার একটি সম্পর্ক রয়েছে। এবং এই তাইওয়ানের সাথে বা চীনের একটি সম্পর্ক রয়েছে, যেটি হচ্ছে ওয়ান চায়না পলিসি। চীন মনে করে তাইওয়ান তার পার্ট, তাইওয়ান মনে করে সে আলাদা। সুতরাং এই তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে আমেরিকার একটি দূরত্ব রয়েছে। এভাবে যদি আমি দেখি ইকোনমিক ক্ষেত্রে, এটি যদি আমরা দেখি মিলিটারি ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে, আমেরিকায় মনে করছে যে আফটার কোল্ড ওয়ার শুধু একটা রাষ্ট্র আছে, যেটা চায়না, তাকে কম্পিটিট করার মতো ওয়ার্ল্ড পলিটিক্সে, ওয়ার্ল্ড ইকোনমিকে একটা মাত্র কম্পিটিট করার মতো রাষ্ট্র আছে, সেটা হচ্ছে চায়না। যে কারণে সে চীন বিরোধী কোনো একটি অ্যালায়েন্স তৈরি করা, এটি আমেরিকার আনরিটেন স্টেট পলিসি। এবং যে কাজটা করেছেন সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে চীনের সাথে ট্রেড ওয়ার শুরু হয়েছে, অনেকগুলো ঝামেলা হয়েছে চীনের সাথে,
এবং এই চীনকে কাউন্টার দেওয়ার জন্য মূলত আমেরিকা কোয়াডকে প্রমোট করতে যাচ্ছে। এটি আমরা যারা আন্তর্জাতিক রাজনীতির বোদ্ধা বা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা এটি এক বাক্যে স্বীকার করবেন যে কোয়াড যদিও ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি অ্যানাউন্স করেনি যে সে একটি মিলিটারি অ্যালায়েন্স, বাট কোয়াড হচ্ছে একটি কৌশলগত একটি জোট বা একটি ফোরাম। কিন্তু জোট বা একটি বা এই ফোরামের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে চীনকে কাউন্টার করা। তাহলে এটি একটা যদি আমরা দেখি, তাহলে সদস্যভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক কি। এখন আসেন, তাহলে সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে আমরা জানি ইউএসএ এবং জাপান। তাহলে ইউএসএ এবং জাপান, হোয়াটস দ্য রিলেশনস বিটুইন ইউএসএ এন্ড জাপান? ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার নেভাল বেজ অ্যাটাক করেছিল, যে কারণে অ্যাটমিক উইপন্স এর অ্যাপ্লিকেশন করলো, যে কারণে আমেরিকার সাথে জাপানের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপান সারেন্ডার করার পরে, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপানের সাথে আমেরিকার কিন্তু বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। জাপানের সাথে আমেরিকার সম্পর্কটা এই অর্থে ভালো যে জাপানের সাথে কিন্তু আপনার রাশিয়ার যুদ্ধ হয়েছে, জাপানের সাথে চীনের যুদ্ধ হয়েছে। তো জাপান এবং চীন তারা কিন্তু একে অপরের যেটাকে আমি বলবো যে ট্র্যাডিশনাল শত্রু। জাপান এবং রাশিয়া এরা একে অপরের ট্র্যাডিশনাল শত্রু। ওয়ান্স আপন এ টাইম রাশিয়া এবং আমেরিকা এরা ছিল একে অপরের আইডিওলজিক্যাল কম্পিটিটর যখন কোল্ড ওয়ার চলছিল। বাট কোল্ড ওয়ার সমাপ্ত হওয়ার পরে এখন রাশিয়া এবং আমেরিকা একে অপরের গ্লোবাল কম্পিটিটর। দ্যাট ইজ ওয়াই জাপানের সাথে আমেরিকার যে সম্পর্কটি, এটি হচ্ছে ট্র্যাডিশনাল মিত্র না, বাট ওয়ান্স আপন এ টাইম জাপানের সাথে আমেরিকার একটি ভালো সম্পর্ক ছিল। এখন জাপান এবং আমেরিকা একে অপরের ট্র্যাডিশনাল মিত্র বলবো না, বলবো যেটিকে বলবো সেটা স্ট্র্যাটেজিক মিত্র। ইভেন জাপানের অনেক জায়গাতে আমেরিকার নেভাল বেজ রয়েছে, আমেরিকার এয়ার বেজ রয়েছে, যে কারণে জাপানের সাথে আমেরিকার সম্পর্কটা, আর্থিক সম্পর্কটা ভালো। স্পেশালি জাপানের নেতৃত্বে গঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, সেই এডিবি কিন্তু জাপান এবং আমেরিকার কিন্তু তারা লার্জেস্ট তারা শেয়ার হোল্ডার। দ্যাট ইজ ওয়াই জাপানের সাথে আমেরিকার একটি সম্পর্ক রয়েছে। জাপানের ডিফেন্সের দিক থেকে আমেরিকা প্রচুর পরিমাণে জাপানকে কোঅপারেট করে। ইনফ্যাক্ট জাপান ফার্স্ট ওয়ার্ল্ডের একটি রাষ্ট্র, সে ক্যাপিটালিজমকে প্রমোট করে, আমেরিকা ক্যাপিটালিজমকে প্রমোট করে। এই সমস্ত মাল্টি ডাইমেনশনে জাপানের সাথে আমেরিকার একটি বাইলেটারাল যে রিলেশনস, এটি চরম মাত্রায় ভালো। দ্যাট ইজ ওয়াই জাপান এবং আমেরিকা একে অপরের স্ট্র্যাটেজিক মিত্র। আবার আমরা যদি দেখি জাপানের সাথে চীনের কিন্তু একটি দ্বন্দ্ব রয়েছে। বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা যদি দেখি, সেটি হচ্ছে জাপান অসংখ্যবার চীনে অ্যাটাক করেছে। নানকিং গণহত্যার মাধ্যমে অসংখ্য চাইনিজকে জাপান হত্যা করেছে, জাপানিজরা হত্যা করেছে। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে জাপানের সাথে চীনের আরেকটি কনফ্লিক্টের কারণ হচ্ছে যে 1966 যখন জাপানের নেতৃত্বে এডিবি গঠিত হয়েছে এবং পরবর্তীতে 2015 সালের দিকে, যেটি 2016 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে, চীনের নেতৃত্বে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ এআইআইবি গঠিত হয়েছে। তো এই এআইআইবি কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নে জাপান এবং চায়না এর একে অপরের কম্পিটিটর। এবং জাপানের এডিবির এগেনস্টে যে চীনের যে এআইআইবি, এটা কিন্তু জাপান এবং চীনের মধ্যকার যে দ্বন্দ্ব, এটি আরো বেশি বৃদ্ধি করেছে। এরপর যদি আমরা দেখি যে জাপানের সাথে রাশিয়ার সম্পর্ক, আপনি জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে জাপানের কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ যেটি জাপানের অধীনে ছিল, সেটি জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আনকন্ডিশনালি সারেন্ডার করার পরে, জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানিজ এম্পায়ার কলাপস করার পরে সোভিয়েত রাশিয়া সে জাপানের কুরিল দ্বীপপুঞ্জ, শাখালিন দ্বীপপুঞ্জ এবং আরো বেশ কিছু জায়গা জাপানের কাছ থেকে রাশিয়া দখল করে নিয়েছে এবং সেগুলো কিন্তু এখন রাশিয়ার অধীনে। দ্যাট ইজ ওয়াই জিওপলিটিক্যালি যদি দেখি যে রাশিয়ার সাথে জাপানের কিন্তু একটি কনফ্লিক্ট রয়েছে। সো রাশিয়ার সাথে জাপানের কনফ্লিক্ট, তারপরে চীনের সাথে জাপানের কনফ্লিক্ট, আবার আমেরিকার সাথে রাশিয়ার ওয়ার্ল্ড ওয়াইড তারা কম্পিটিটর। ওয়ান্স আপন এ টাইম তারা আইডিওলজিক্যাল কম্পিটিটর। আর জো বাইডেনের সময় সেই সম্পর্কটা আর বেশি মাত্রায় ধারণ করেছে। দ্যাট ইজ ওয়াই আমেরিকা এবং জাপান দে আর স্ট্র্যাটেজিক পার্টনার, তারা একে অপরের কৌশলগত মিত্র। এরপর যদি আমরা দেখি যে এই কোয়াডভুক্ত আরেকটি রাষ্ট্র, সেটি রাষ্ট্রটি হচ্ছে আপনার ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সাথে আমেরিকার কিন্তু ট্র্যাডিশনাল মিত্রতা নেই। ইনফ্যাক্ট 1947 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন ডিভাইডেড হলো, তখন ডিভাইডেড হওয়ার পরে পাকিস্তান এবং ইন্ডিয়া নামক দুটি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইমার্জ করলো। এবং এরপরে কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আমেরিকার
যে বায়োলেটারাল যে রিলেশন সেটি কিন্তু বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। ইনফ্যাক্ট আমেরিকার নেতৃত্বে অনেকগুলি মিলিটারি অ্যালায়েন্সে পাকিস্তান পার্টিসিপেট করেছিল। এবং পরবর্তীতে সোভিয়েত রাশিয়ার সাথে ইন্ডিয়ার একটি সম্পর্কটা আমরা বেশ ভালো মাত্রায় দেখতে পেয়েছি, অর্থাৎ সোভিয়েতের সাথে ইন্ডিয়ার সম্পর্ক। সোভিয়েতের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যেটা আমরা 1941-এ আমাদের লিবারেশন ওয়ারের সময় কিন্তু সোভিয়েত আমাদেরকে কোঅপারেট করেছে, ইনফ্যাক্ট আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে সহযোগিতা করেছে, ইন্ডিয়া আমাদের সহযোগিতা করেছে, কারণ বোথ অফ দেম বিলংস কমিউনিজম। সো সোভিয়েতের সাথে যা ইন্ডিয়ার সম্পর্কটি একটা সময় ভালো সম্পর্ক ছিল, বাট গ্লোবাল পলিটিক্স এর যে নিউ পোলারাইজেশন আমরা দেখতে পাচ্ছি, যে ইন্ডিয়া এবং চায়না এরা একে অপরের রিজিওনাল কম্পিটিটর, একে অপরের তারা জিওপলিটিক্যাল কম্পিটিটর। ইন্ডিয়ার সাথে চীনের ট্রেড ইমব্যালেন্স রয়েছে, ইন্ডিয়ার সাথে চীনের বর্ডার ডিসপিউট রয়েছে, ইন্ডিয়া তার যে নেইবারহুড কান্ট্রিগুলোর সাথে তার যে রিলেশন সেই রিলেশনটি এখন আস্তে আস্তে অধপতন হচ্ছে, এবং সেই দেশগুলোর সাথে কিন্তু চায়না তার দ্বিপাক্ষিক সম্পর্কটা বিল্ড আপ করেছে। সো যেখানে ইন্ডিয়া তার নেইবারহুড কান্ট্রিগুলো থেকে ফ্রেন্ডলেস হয়ে যাচ্ছে, সেই ইন্ডিয়ার আশেপাশের দেশগুলোর সাথে চীন কিন্তু আর্থিকভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে, চেকবুক ডিপ্লোমেসির মাধ্যমে বা সে সমস্ত দেশে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে তাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চীন ইমার্জ করেছে। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়ার আশেপাশের দেশগুলোর সাথে চীনের কিন্তু একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যেটা আমরা ডোকলাম ইস্যুতে যদি আমরা দেখি, ভুটানের সাথে চীনের এখন সম্পর্ক অনেক ভালো। চীনের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে, ভুটানের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে চীনের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। নেপালের সাথে চীনের সম্পর্ক অনেক ভালো। হাম্বান্তোতা শ্রীলঙ্কা যেটা চীন অলরেডি লিজ নিয়েছে 99 ইয়ার্স এর জন্য। পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ভালো, মালদ্বীপের সাথে চীনের সম্পর্ক ভালো, এরপরে বাংলাদেশের সাথেও চীনের সম্পর্ক ভালো। এই কারণে চীনের সাথে কিন্তু ইন্ডিয়ার একটি সম্পর্কটি খারাপ হয়েছে। এখন ইন্ডিয়া এবং আমেরিকা তারা কিন্তু ট্র্যাডিশনাল মিত্র না, বাট আমরা যখনই দেখছি যে চীন এবং ইন্ডিয়া একে অপরের কম্পিটিটর রাষ্ট্র হিসেবে ইমার্জ করছে গ্লোবাল পলিটিক্স। ইনফ্যাক্ট ইন্ডিয়া সে কিন্তু রিজিওনালি একটি পাওয়ারফুল রাষ্ট্র, ইভেন সে নিউক্লিয়ার উইপন্স এর অধিকারী একটি রাষ্ট্র। তার যে ইকোনমিক গ্রোথ সেটা বেশ ভালো ইকোনমিক গ্রোথ, এবং একটা সময়ে 2030 সাল নাগাদ বিশ্ব অর্থনীতিবিদরা মনে করছেন যে চীনের ইন্ডিয়ার অবস্থানটা তৃতীয় অবস্থানে যাওয়ার কথা। যদিও কোভিড-19 এই সিচুয়েশনটি ইন্ডিয়ার অর্থনীতিকে কিছুটা হলেও একটু বিচলিত করেছে, বা তার যে আগের অবস্থান থেকে অনেকটা থামিয়ে দিয়েছে। এই অবস্থায় যদি ইন্ডিয়ার সাথে চীনের একটি কনফ্লিক্ট থাকে, ইন রিসেন্ট আমরা যদি দেখি যে গালওয়ান উপত্যকা নিয়ে কেন্দ্র করে ইন্ডিয়ার সাথে চীনের একটি কনফ্লিক্ট হয়েছে। এভাবে যদি আমরা দেখি ইন্ডিয়ার সাথে চীনের একটি কনফ্লিক্ট রয়েছে, আবার আমেরিকার সাথে চীনের কনফ্লিক্ট রয়েছে। দ্যাট ইজ ওয়াই আমেরিকা এবং ইন্ডিয়া তারা একে অপরের কিন্তু ট্র্যাডিশনাল মিত্র না, তারা একে অপরের স্ট্র্যাটেজিক মিত্র, একে অপরের স্ট্র্যাটেজিক মিত্র, দ্যাট মিনস কৌশলগত মিত্র। এছাড়া আরেকটি কারণ হচ্ছে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো সম্পর্ক না, আবার পাকিস্তানের সাথে আবার চীনের সম্পর্কটি ভালো। সে কারণে কিন্তু আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্কটি ভালো হবে, বা ইন্ডিয়া আমেরিকার সাথে সম্পর্ক ভালো করবে, এটা অনেকগুলো কারণে। এক হচ্ছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কনফ্লিক্ট, একটা হচ্ছে চীনের সাথে ইন্ডিয়ার কনফ্লিক্ট, আবার চীনের সাথে আমেরিকার কনফ্লিক্ট। দ্যাট ইজ ওয়াই শত্রু বন্ধু, দ্যাট ইজ ওয়াই আমেরিকা এবং ইন্ডিয়া দুটো রাষ্ট্র তাদের পারস্পরিক স্বার্থে কিন্তু তারা ইউনাইটেড হচ্ছে। যার রেজাল্ট আমরা দেখছি ইন রিসেন্ট টাইম দুটো রাষ্ট্রের মধ্যে বেসিক এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, দ্যাট মিনস ডেকা হয়েছে। যে কারণে ইন্ডিয়া এবং আমেরিকা তারা ট্র্যাডিশনাল মিত্র না, বাট তারা কিন্তু স্ট্র্যাটেজিক মিত্র, এবং দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া এবং আমেরিকা তারা খুব কাছাকাছি আসছে টু কাউন্টার পিপলস রিপাবলিক অফ চায়না। সো কোয়াডভুক্ত যে দেশগুলো ইউএস এর সাথে চীনের, ইউএস এর সাথে যে ইন্ডিয়ার সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ট্র্যাডিশনাল মিত্র না, বাট এটা কিন্তু স্ট্র্যাটেজিক তারা মিত্র। এরপর যদি দেখি যে ইউএস এর সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কটা কি, ইউএস এর সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক আপনি জানেন, ইউএস এর সাথে ইউএস এবং অস্ট্রেলিয়া একে অপরের ট্র্যাডিশনাল মিত্র। ইনফ্যাক্ট 1945 এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়ে গেল, 1945 থেকে 1991 পর্যন্ত সোভিয়েত এবং আমেরিকার মধ্যে যখন কোল্ড ওয়ার চলছিল, সেই সময় কিন্তু আমেরিকা সোভিয়েতের কমিউনিজমকে কলাপস করার জন্য, সোভিয়েতকে কাউন্টার দেওয়ার জন্য 1951-এ আমেরিকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নিয়ে কিন্তু একটি মিলিটারি অ্যালায়েন্স তৈরি করেছে, যার নাম হলো আনজুস, যেটা টিল নাও তার এক্সিস্টেন্স রয়েছে, এখন পর্যন্ত তার অস্তিত্ব রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার নেতৃত্বে গঠিত যে আনজুস নামক যে সামরিক জোটটি। সো অস্ট্রেলিয়া এবং আমেরিকা একে অপরের কিন্তু ট্র্যাডিশনাল মিত্র। সুতরাং এই যে জাপানের সাথে আমেরিকার সম্পর্ক, জাপানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক, জাপানের সাথে যে অস্ট্রেলিয়ার সম্পর্ক, আবার যদি আমরা দেখি যে আমেরিকার সাথে জাপানের সম্পর্ক, আমেরিকার সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক, আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু ভিন্ন আঙ্গিকে আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারি। আমেরিকার কোনো রাষ্ট্র ট্র্যাডিশনাল মিত্র, আমেরিকার কাছে কোনো রাষ্ট্র স্ট্র্যাটেজিক মিত্র, এবং একই সাথে গ্লোবাল পলিটিক্সের যে নিউ পোলারাইজেশন, এতে করে এই চারটি রাষ্ট্র ইউনাইটেড হতে চাচ্ছে।
ইউনাইটেড হতে যাওয়ার একটাই কারণ মূলত, সেটা চীনের যে ইকোনমিক গ্রোথ, চীনের যে মিলিটারি পাওয়ার এবং চীনের যে আধিপত্যবাদী যে নীতি, স্পেশালি প্যাসিফিক রিজিয়ন, সে যে জায়গায় রয়েছে পৃথিবীর লার্জেস্ট সি, এটি সাউথ চায়না সি। সেই সাউথ চায়না সিতে চীনের একক আধিপত্য বিস্তার করবার যে তার যে উদ্দেশ্য বা তার যে নীতি, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনের প্রতি বীতশ্রদ্ধ করেছে। এবং একই সাথে অস্ট্রেলিয়ার সাথে চীনের সম্পর্ক খারাপের আরেকটি কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র পাপুয়া নিউগিনি, সে পাপুয়া নিউগিনিকে প্রচুর পরিমাণে চীন অর্থায়ন করেছে, তাকে লোন দিয়েছে। পাপুয়া নিউগিনি সে লোন শোধ করতে পারছে না, চেকবুক ডিপ্লোমেসির মাধ্যমে এখন পাপুয়া নিউগিনির উপরে চীনটা একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছে, যেটা অস্ট্রেলিয়া কোনোভাবে চাচ্ছে না। সেই কারণে অস্ট্রেলিয়ার সাথে চীনের একটি দ্বন্দ্ব রয়েছে। এভাবে চীন ভারত মহাসাগরে তার যে স্ট্রিং অফ পার্লস অর্থাৎ ভারত মহাসাগরে যে বিভিন্ন বন্দরগুলো রয়েছে, যে সিপোর্ট গুলো রয়েছে, সেই সিপোর্ট গুলোর সাথে কানেক্টিভিটি বাড়িয়ে ইন্ডিয়াকে ঘিরে ফেলার যে নীতি, এটিকে বলা হয় মতিহার বা মুক্তার মালা, যেটিকে বলা হয় স্ট্রিং অফ পার্লস। আমরা যদি বলি যে সেটা হচ্ছে আপনার রাখাইন স্ট্রেট মিয়ানমারে, যেখানে চীনের ডিপ সিপোর্ট রয়েছে। বাংলাদেশের কক্সবাজারে সোনাদিয়াতে চীন ডিপ সিপোর্ট নির্মাণ করবার একটা প্রচেষ্টা গ্রহণ করেছিল, বাট ইন্ডিয়ার আপত্তির কারণে, জিওপলিটিক্যাল কারণে আমরা চীনকে সেই কাজটি করতে দেইনি। যদিও চীনের একটা আগামী দিনের আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশের কোনো একটি জায়গায় ডিপ সিপোর্ট নির্মাণ করার জন্য, এবং সেটি দরকারও বটে, কেননা অলরেডি আমরা 2017 সালে চীন থেকে আমাদের নেভাল ফোর্সের জন্য দুটি সাবমেরিন এনেছি, একটা নবযাত্রা একটা জয়যাত্রা। তো এখানে দুটি মেরিনের জন্য আমাদের যেটি আমাদের সাবমেরিন বেজ স্থাপন করতে হবে, এবং সেটি ডিপ সিপোর্ট ছাড়া এটি কোয়াইট ইম্পসিবল। দ্যাট ইজ ওয়াই চীনকে আমরা একটা সময় কিন্তু ঠিকই আমরা ডিপ সিপোর্ট নির্মাণ করতে আমাদেরকে দিতে হবে। এবং সেই ডিপ সিপোর্টটা যদি আমরা কক্সবাজারে যদি আমরা নির্মাণ করতে দিই চীনকে, তাহলে সেক্ষেত্রে রাখাইন স্ট্রেটের সাথে কক্সবাজারের যে কানেক্টিভিটি, এবং পরবর্তীতে হাম্বান্তোতা, যেটা শ্রীলঙ্কার হাম্বান্তোতার সাথে তার কানেক্টিভিটি, জিবুতির সাথে কানেক্টিভিটি, পাকিস্তানের গাউদরের সাথে কানেক্টিভিটি, এটি কি হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানে ইন্ডিয়াকে ঘুরে ফেলা চীনের যে একটা পলিসি, যে কারণে ইন্ডিয়ার সাথে চীনের একটি দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। ইন্ডিয়ান ওশিয়ানে আমেরিকার ইনফ্লুয়েন্স থাকবে না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থাকবে না, চীন তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। আমি যদি বলি যে প্যাসিফিক রিজিয়নে সাউথ চায়না সি থেকে শুরু করে যদি সাউথ চায়না সি, ওদিকে ইস্ট চায়না সি, মাঝখানে সংযোগ করেছে যেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজা, যেটা দুটো রাষ্ট্রকে ডিভাইড করেছে, একটা হচ্ছে রিপাবলিক অফ চীন, দ্যাট মিনস তাইওয়ান, এবং আরেকটা রাষ্ট্র হচ্ছে পিপলস রিপাবলিক অফ চীন, দ্যাট মিনস চীন। তো এই যে চীনের সাথে তাইওয়ানের একটি কনফ্লিক্ট রয়েছে, তাইওয়ানের সাথে কিন্তু আমেরিকার একটা মিত্রতা রয়েছে। সো আমি যদি আপনাকে কোয়াড সম্পর্কে বলি, তাহলে কোয়াডের আলোচনাটা এত ব্যাপক, এত বেশি বিস্তৃত যে এর ব্যাপক উদ্দেশ্য, এবং এই কোয়াডের যে গঠন এবং আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কোয়াড এটা ব্যাপক প্রভাব ফেলবে। সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তাহলে এটা গেল হচ্ছে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। এরপর যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে কোয়াডভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কটা কি। এখানে যদি আমরা দেখি কোয়াডভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক, তাহলে আপনি জানেন যে আমাদের বাংলাদেশ 1971-এ 9 মাস সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে। তো আমাদের লিবারেশন ওয়ারে পাকিস্তানের বিপরীতে আমরা যুদ্ধ করেছি, এবং পাকিস্তানের সাথে আমেরিকার একটি ট্রাডিশনাল মিত্রতা থাকার প্রেক্ষিতে পাকিস্তান কিন্তু আমাদের কাছ থেকে প্রায় যুদ্ধে হেরে যাবার মতো একটি অবস্থা। ঠিক সেই সময় 1971-এর ডিসেম্বর মাসের প্রথম দিকে ইউএসএ তার যে সপ্তম নৌবহর, সেটি পাকিস্তানকে সাহায্য করার জন্য কিন্তু তারা বে অফ বেঙ্গলে তারা ডিপ্লয় করবার চেষ্টা করছিল। সুতরাং ইউএসএ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ কালে বা আমাদের স্বাধীনতা যুদ্ধকালে ইউএসএ চায়নি যে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইমার্জ করি, আর ইউএসএ এর সাথে পাকিস্তানের একটি মিত্রতা ছিল। সুতরাং ইউএস এর সাথে আমাদের যে সম্পর্কটি, সেটি হচ্ছে যে 1971-এ যখন আমরা লিবারেটেড হতে যাচ্ছি, সেই সময় কিন্তু ইউএসএ চায়নি যে আমরা লিবারেটেড হই, আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে ইমার্জ করি। ইনফ্যাক্ট আমাদের যে লিবারেশন ওয়ার, সেই লিবারেশন ওয়ারকে থামিয়ে দেওয়ার জন্য, এটিকে সিভিল ওয়ারের অজুহাত দেখে ইউএসএ আমাদের লিবারেশন ওয়ার থামানোর ব্যাপারে ইউনাইটেড নেশনসে ভেটো প্রয়োগ করেছিল। সে যুদ্ধ থামানোর ব্যাপারে সে প্রস্তাব উত্থাপন করেছিল, যদিও সোভিয়েত রাশিয়া আমাদেরকে ভেটো দিয়েছিল। সো ইউএসএ আমাদেরকে চায়নি যে ইউএসএ আমরা ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন স্টেট হিসেবে আমরা ইমার্জ করি। ইনফ্যাক্ট পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করি। ইউএস এর সাথে আমাদের মুক্তিযুদ্ধের পরে আস্তে আস্তে সম্পর্ক সৃষ্টি হয়েছে আমাদের লিবারেশন ওয়ারের পরে, এবং ইউএসএ একটা সময় আমাদেরকে বলেছে যে বটমলেস বাস্কেট। ইনফ্যাক্ট ইউএসএ যে হেনরি কিসিঞ্জার আমাদেরকে বলেছিল যে বটমলেস বাস্কেট, বাট ইউএসএ এখন নিজের মুখ দিয়ে আমাদেরকে বলছে যে আমি বাংলাদেশ হচ্ছে এশিয়ার ইমার্জিং টাইগার। ইউএসএ আমাদের সাথে বেশ ভালো সম্পর্ক রাখছে। ইনফ্যাক্ট আমরা হিউজ পরিমাণে আমরা এক্সপোর্ট করি ইউএস থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আসে।
ইউএস এর সাথে আমাদের বাইলেটারাল যে সম্পর্ক, বেশ ভালো সম্পর্ক। ইউএস এর দুজন প্রেসিডেন্ট, একজন এক্স প্রেসিডেন্ট মিস্টার জিমি কার্টার এবং রানিং প্রেসিডেন্ট সেই সময় বিল ক্লিন্টন বাংলাদেশ সফর করেছে। তো এই বিষয়গুলো কিন্তু ইউএস এর সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় একটা মাত্রা সৃষ্টি করেছে। এবং এই সম্পর্কের ধারাবাহিকতায় এখন আমরা রিসেন্ট টাইম যদি দেখি, ইউএস এর একজন উপ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার স্টিফেন বিগান, যিনি বাংলাদেশ সফর করেছেন ট্রাম্পের ক্ষমতায় আসার থাকাকালীন, এবং বাংলাদেশকে আমেরিকা তার মিত্র রাষ্ট্র হিসাবে মনে করে এবং বাংলাদেশের সাথে ইউএসএ সবসময় সাথে আছে। ইভেন বাংলাদেশে যে ভ্যাকসিন, বাংলাদেশে কোভিড-19 জনিত কারণে বাংলাদেশের যে দুরবস্থা, তাতে কিন্তু মডার্নার ভ্যাকসিন আসছে। এবং এই যে ইউএসএ আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের দেশ ইনভেস্টমেন্ট করে, আমরা ইউএসএ প্রচুর পরিমাণে এক্সপোর্ট করি, ইউএস এর সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক রয়েছে। প্রশ্নটি হচ্ছে যে চীন আমাদের ডিফেন্স এবং ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের মিলিটারি উইপন্স এর 90% আমরা চীন থেকে ইম্পোর্ট করি। আমাদের দেশে হিউজ পরিমাণে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে, আমাদের মেগা প্রজেক্ট গুলোতে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে। চীন আমাদের মিলিটারি যে উইপন্স গুলো প্রচুর পরিমাণে চীন আমাদের দেশে এক্সপোর্ট করে। ইনফ্যাক্ট আমাদের নেভাল ফোর্সের জন্য, ল্যান্ড ফোর্সের জন্য এবং আমাদের এয়ার ফোর্সের জন্য চীন আমাদেরকে প্রচুর পরিমাণে অস্ত্র আমাদের কাছে এক্সপোর্ট করে। আমাদের অর্থনৈতিক পার্টনার বা আমাদের ইকোনমিক পার্টনার চীন, আমাদের ডিফেন্স পার্টনার চীন। চীনের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ইম্পোর্ট করি। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু চীনের উপর ডিপেন্ডেন্ট। ইনফ্যাক্ট আমরা ইউএস এর উপরও ডিপেন্ডেন্ট, আবার ইউএস এবং চীন তারা দুজনে কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট। কারণটি হচ্ছে যে রাইট নাও আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সদস্য সরকার যে দেশে যে ডেভেলপমেন্ট করছে, তাতে বিশ্ববাসীর কাছে একটি মডেল হিসেবে উপস্থাপিত হচ্ছে। এবং আমাদের ইকোনমিক গ্রোথ বাড়ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, আমাদের আর্থিক ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের বে অফ বেঙ্গলের পাশে বাংলাদেশের অবস্থান কারণে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্সে খুব ইম্পর্টেন্স পাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশ গ্লোবাল পলিটিক্সে একটি ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশের যে জিওপলিটিক্যালি যে লোকেশন, বাংলাদেশ স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল লোকেশন বেঙ্গলের পাশে, সেটি খুব ইম্পর্টেন্ট। এবং বে অফ বেঙ্গল এমন একটি জলাধার, যেটি আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ান, এই ইন্ডিয়ান ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানের মাঝখানে যেটা গিয়েছে, সেটা স্ট্রেট অফ মালাক্কা, যেটা বে অফ বেঙ্গলের পাশে। দ্যাট ইজ ওয়াই বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্সে বেশ ভাইটাল রোল প্লে করছে, ইম্পর্টেন্স পাচ্ছে। সে কারণে বাংলাদেশের সাথে কিন্তু আমেরিকার একটি সম্পর্ক ভালো, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ভালো, বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক ভালো। এবং জাপান আমাদের আর্থিকভাবে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করে। জাপান আমাদের ইন্টারন্যাশনাল যে সংস্থা, যেটি জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির মাধ্যমে আমাদের প্রচুর পরিমাণে ফরেন এইড ডোনেট করে। জাপান আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। জাপান আমাদের কারিগরি থেকে শুরু করে সুশাসন নিশ্চিত, কৃষি, প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু জাপান আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে ভূমিকা রাখে। সো জাপানের সাথে বাংলাদেশের একটি সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। এবং এই সম্পর্কটি আমি মনে করি এটি স্ট্র্যাটেজিক সম্পর্ক, আমি মনে করি এটি ট্রাডিশনাল সম্পর্ক। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা যদি খুব কম সময়ের মধ্যে বলি, কারণ এটা নিয়ে এত ব্যাপক আলোচনা আছে যে অল্প সময়ের মধ্যে বলা মুশকিল। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে একটি অনেক দিক থেকে, ইনফ্যাক্ট 1971-এ আমাদের লিবারেশন ওয়ারের সময় ইন্ডিয়া আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছে, আমাদের শেল্টার দিয়ে সাহায্য করেছে, আমাদের প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে। ইনফ্যাক্ট বাংলাদেশের লিবারেশন ওয়ারে ইন্ডিয়া সরাসরি পাকিস্তানের এগেইনস্টে যুদ্ধ করেছে। আমাদের মুক্তিযুদ্ধকালীন যে সরকার, সেই সরকারটি শপথ নিয়েছে কিন্তু ইন্ডিয়ার 8 নম্বর থিয়েটার রোড, ক্যালকাটা থেকে। সো ইন্ডিয়া আমাদের একটি কিন্তু ট্রাডিশনাল একটি মিত্র। ইন্ডিয়া আমাদের একেবারে নেইবারহুড একটি কান্ট্রি। ইন্ডিয়ার 7 সিস্টার্স আমাদের থেকে ডিসকানেক্টেড, মানে আমাদের সাথে লাগোয়া ইন্ডিয়ার মেইনল্যান্ড থেকে ডিসকানেক্টেড, মাঝখানে চলে গেছে শিলিগুড়ি করিডোর। দ্যাট ইজ ওয়াই স্ট্র্যাটেজিক্যালি জাপান, ইন্ডিয়া এবং বাংলাদেশ একে অপরের সাথে রিলেটেড। এবং বাংলাদেশের 3 দিকে ইন্ডিয়া সারাউন্ডেড। পশ্চিম দিকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিকে ইন্ডিয়ার আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, হ্যাঁ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, তারপরে পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং আসাম, দক্ষিণে বে অফ বেঙ্গল। সো ইন্ডিয়া আমাদের একেবারেই, আমাদের সাথে একদম ক্লোজ রিলেশনস। দ্যাট ইজ ওয়াই আমরাও ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া আমাদের উপর ডিপেন্ডেন্ট। ইন্ডিয়া থেকে আমরা প্রচুর ইম্পোর্ট করি। ইন্ডিয়ার সাথে আমাদের অনেক দিক থেকে সম্পর্ক। ইনফ্যাক্ট ইন্ডিয়ার সাথে আমাদের অভিন্ন নদীর সংখ্যা 54। সো এই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অনেক দিক থেকে ভালো। ইন্ডিয়া চাই যে আমাদের উপরে তার একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে। ইভেন বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়ে যাচ্ছে। এতে করে ইন্ডিয়া মনে করছে বাংলাদেশকে একটি বড় বাজার হিসাবে দেখছে, যেটা চীনও দেখছে। সো ইন্ডিয়ার সাথে চীনের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটাও কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক অনেকটা।
তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক এটা। এবার আসেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক স্ট্র্যাটেজিক মিত্রতা না। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ট্রাডিশনালি ভালো সম্পর্ক। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের খারাপ সম্পর্ক না, ইনফ্যাক্ট তাদের সাথে ভালো সম্পর্ক। এইভাবে যদি আমরা দেখি যে বাংলাদেশের সাথে ইউএস এর সম্পর্কটা একরকম, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটা একরকম, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক একরকম, বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক একরকম, এই সম্পর্ক হেতু এখন চীনকে কাউন্টার করার জন্য কোয়াড নামক যে স্ট্র্যাটেজিক যে একটি ফোরাম গঠিত হচ্ছে, যদিও চীন এটিকে কোনোভাবেই কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে একটি ফোরাম, এটি চীন এই কথাটি বলছে না, যদিও কোয়াডভুক্ত দেশগুলো বলছে যে তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার জন্য তার একটি কৌশলগত একটি জোট বা কৌশলগত একটি ফোরাম গঠন করেছে এবং যেটিকে বলা হচ্ছে কোয়াড। বাট চীন কিন্তু এটিকে কৌশলগত জোট বা কৌশলগত ফোরাম এটি কিন্তু মানতে চাচ্ছে না। চীন যেটা বলতে চাচ্ছে যে এটি সম্পূর্ণরূপে চীনকে মোকাবেলা করার জন্য এই চারটি রাষ্ট্র মিলে একটি জোট গঠন করেছে। যে কারণে আপনি জানেন যে বাংলাদেশে বেশ কিছুদিন আগে, এই তো কিছুদিন আগে বাংলাদেশে চীনের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং বাংলাদেশকে বারংবার একটি মেসেজ দিয়েছেন যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটা বেশ ভালো সম্পর্ক। তো চীন বিরোধী যে কোয়াড নামক যে মিলিটারি অ্যালায়েন্স হতে যাচ্ছে, যদি এটা আনুষ্ঠানিকভাবে একটি মিলিটারি অ্যালায়েন্স এভাবে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়নি, তারপরেও চীন বলছে যে বাংলাদেশে চীন বিরোধী চারটি রাষ্ট্র নিয়ে যে জোটটি গঠিত হতে যাচ্ছে, এই জোটে যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি হবে। তো বাংলাদেশ যেন কোনোভাবে কোয়াডে যুক্ত না হয়, এটি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী যে তিনি বাংলাদেশ চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশ যাতে কোয়াডের সাথে সম্পৃক্ত না হয় এই ব্যাপারে একটি পরোক্ষভাবে একটা মেসেজ দিয়েছে। সর্বশেষ যেটা আমরা দেখেছি যে মিস্টার লি জিমিং, যিনি বাংলাদেশের নিযুক্ত চাইনিজ অনারেবল চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার লি জিমিং, তিনি গত মে মাসের 10 তারিখে একটা কথা বলেছেন যে সেটি হলো যে বাংলাদেশ যদি কোয়াডের সাথে যুক্ত হয় তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। কেন খারাপ হবে? কারণ আপনি দেখেন বাংলাদেশের স্ট্র্যাটেজিক যে লোকেশনটি সেটি হচ্ছে বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের ডিরেক্টলি একদম রিলেশন। সো বঙ্গোপসাগর বাংলাদেশের একটি এন্ট্রান্স রয়েছে, বঙ্গোপসাগর আবার ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে, ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে একটি রাষ্ট্র সেটি হচ্ছে যে শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কার মাঝখানে গিয়েছে স্ট্রেট অফ কক, যার একটা প্রান্তে ভারত একটা প্রান্তে শ্রীলঙ্কার সাথে এখন চীনের সম্পর্ক ভালো। সো বে অফ বেঙ্গল শ্রীলঙ্কা কখনো এখন চীনের এগেনিস্টে আমেরিকান অ্যালায়েন্সে যাবে না। সো বাংলাদেশ যদি আমেরিকান নেতৃত্বে গঠিত কোয়াডে যদি সামহাও কোনোভাবে যদি রিলেটেড হয় তাহলে কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটি অবনতি হবার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যখনই বাংলাদেশের বে অফ বেঙ্গলে বাংলাদেশের এন্ট্রান্স রয়েছে এবং বাংলাদেশের যদি আমেরিকা এবং কোয়াডভুক্ত রাষ্ট্রগুলো যদি একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে তাহলে বাংলাদেশের উপরে চীনের যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু অনেকটা খর্ব হবে। সো বাংলাদেশকে চীন হারাতে চাচ্ছে না। বাংলাদেশের কৌশলগত অবস্থান বা বাংলাদেশের সার্বিক যে বিষয়, সেই কৌশলগত অবস্থান, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, হ্যাঁ, এগুলো কারণে বাংলাদেশকে চীন পাশে পেতে চাচ্ছে। আর পাশে পেতে চাওয়ার জন্যই কিন্তু চীন চাচ্ছে না যে বাংলাদেশে কোয়াডে যুক্ত এবং আমেরিকার নেতৃত্বে বা আমেরিকার উদ্যোগে যে কোয়াড, সে কোয়াডে বাংলাদেশে যুক্ত হয়ে বিশ্ব রাজনীতির যে নতুন মেরুকরণ, তাতে করে চীন যেভাবে তার সক্ষমতা বাড়াবার জন্য চেষ্টা করতেছে, হ্যাঁ, কখনো তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে, কখনো সেই স্ট্রিং অফ পাওয়ার্স এর মাধ্যমে, বিশ্বের বিভিন্ন দেশগুলোতে চেকবুক ডিপ্লোমেসির মাধ্যমে, বিভিন্ন দেশের উপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে। সো বাংলাদেশ এখানে কিন্তু ভাইটাল রোল এই কারণে প্লে করতে যাচ্ছে, যে কারণে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কারণে আমেরিকা বাংলাদেশকে ইম্পর্টেন্স দিচ্ছে, প্রত্যেকটি রাষ্ট্র আমাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে, সে কারণে বাংলাদেশ কোয়াডে যুক্ত হোক এটি কিন্তু চীন চাচ্ছে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই বিশ্ব রাজনীতিতে কোয়াডের গুরুত্বটা কি দেখেন। ওয়ান্স আপন এ টাইম যদি আমরা দেখি যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড বলবো, আবার ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা বলতে পারি, সেটি হচ্ছে যে আটলান্টিক ওশিয়ান, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান, ওয়ার্ল্ড পলিটিক্সে খুবই ইম্পর্টেন্ট একটি রোল প্লে করেছে। বিশেষ করে ওই সময় আটলান্টিক মহাসাগরের রাষ্ট্রগুলোর সাথে এপার এবং ওপারের রাষ্ট্রগুলো, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার সাথে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করেছে কিন্তু আটলান্টিক মহাসাগর, বিশেষ করে সে ন্যাটো নামক একটি মিলিটারি অ্যালায়েন্স। সেই কারণে কিন্তু আটলান্টিক ওশিয়ান একটা সময় ইম্পর্টেন্ট ছিল এবং আটলান্টিক ওশিয়ানের বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপের রাষ্ট্রগুলো যারা ক্যাপিটালিজম আইডিওলজি তারা গ্রহণ করেছিল এবং এরা প্রমোট করেছিল যেটা সোভিয়েতের কমিউনিজমের এগেইনস্টে, যে কারণে আটলান্টিক মহাসাগরের দেশগুলোকে আমেরিকা তাদেরকে সেভ করবে, কারণ সেই রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার একটি সম্পর্ক রয়েছে, এটার কারণে এক সময় ইম্পর্টেন্ট ছিল। এবার যদি আমরা দেখি যে রাইট নাও প্যাসিফিক ওশিয়ান এবং ইন্ডিয়ান ওশিয়ান,
এই দুইটা ওশিয়ানকে যোগসূত্র করেছে স্ট্রেট অফ মালাক্কা, এবং এই স্ট্রেট অফ মালাক্কা এর আশেপাশে যদি আমরা দেখি ইন্ডিয়ান ওশিয়ান একটি রাষ্ট্র, সেটি হচ্ছে যে ইন্ডিয়া। যদি আমরা দেখি প্যাসিফিক ওশিয়ানের দুটি রাষ্ট্র, সেটা জাপান এবং অস্ট্রেলিয়া। এবং এই প্যাসিফিক ওশিয়ান এবং আটলান্টিক ওশিয়ানের মাঝামাঝি যে রাষ্ট্রটি, সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এই রাষ্ট্রগুলো ইন্ডিয়ান ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানে চীনের যে একক আধিপত্যবাদী যে নীতি, এই একক আধিপত্যবাদী নীতিকে প্রতিহত করা এবং বিশ্বব্যাপী চীনের ইকোনমিক গ্রোথ এই রাষ্ট্রগুলোকে চীনের প্রতি এক ধরনের ভীতির সঞ্চার ঘটিয়েছে রাষ্ট্রগুলোর মনে। এই কারণে কিন্তু এই রাষ্ট্রগুলো চীনের এগেনিস্টে কোনো একটি অ্যালায়েন্স করতে চাচ্ছে। এখন সেই অ্যালায়েন্সটা কি? সেই অ্যালায়েন্সটা হচ্ছে কোয়াড। প্রশ্নটি হচ্ছে তাহলে কোয়াড পরবর্তীতে তাহলে কোন রূপ ধারণ করে? দেখেন, যখন 1917 রাশিয়াতে যখন রুশ রেভলিউশন হলো এবং রাশিয়া যখন ভ্লাদিমির লেনিন রাশিয়াতে যখন কমিউনিজম প্রতিষ্ঠা করলো, তার আফটার 5 ইয়ার্স, অর্থাৎ তার 5 বছর পরে 1922 সালে যখন সোভিয়েত ইউনিয়ন গঠিত হলো, সেই সোভিয়েত ইউনিয়ন ওয়ার্ল্ড ওয়াইড তার কমিউনিজম প্রমোট করার জন্য একটি পলিসি গ্রহণ করলো। এটা ছিল সোভিয়েতের আনরিটেন একটি স্টেট পলিসি, যেটা বিশ্বব্যাপী সব জায়গাতে কমিউনিজম প্রতিষ্ঠা করা। সোভিয়েতের কমিউনিজম প্রতিষ্ঠা করলো এবং সোভিয়েতের কমিউনিজমকে মোকাবেলা করার জন্য দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমেরিকার নেতৃত্বে তার মিত্র রাষ্ট্রগুলোকে নিয়ে আমেরিকা 1949 এপ্রিল আমেরিকা গঠন করলো একটি মিলিটারি অ্যালায়েন্স, যার নাম হচ্ছে ন্যাটো। সেই ন্যাটোর উদ্দেশ্য কি ছিল? ন্যাটোর উদ্দেশ্য ছিল হলো সোভিয়েতকে কাউন্টার করা, সোভিয়েতকে মোকাবেলা করা, অর্থাৎ সোভিয়েতের সাম্যবাদী যে নীতি, সেটি যে বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সোভিয়েতকে মোকাবেলা করা, সোভিয়েতের সমাজতান্ত্রিক এই আদর্শকে যাতে বিশ্বব্যাপী সোভিয়েত ছড়িয়ে দিতে না পারে, সোভিয়েতকে কাউন্টার করার জন্য কিন্তু আমেরিকার নেতৃত্বে ন্যাটো গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এরপর দেখা গেল 1991 সোভিয়েত বিলুপ্ত হয়েছে। প্রশ্নটি হলো যে সময় সোভিয়েত আমেরিকার কম্পিটিটর রাষ্ট্র হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড সে ইমার্জ করেছিল, আমেরিকার সাথে সোভিয়েতের ইকোনমিক কম্পিটিশন, ট্রেড কম্পিটিশন, টেকনোলজিক্যাল কম্পিটিশন, মিলিটারি কম্পিটিশন, স্পেস কম্পিটিশন, জিওপলিটিক্যাল কম্পিটিশন, সব দিক থেকে সোভিয়েতের সাথে আমেরিকার একটি দৌড় চলেছে বিশ্বব্যাপী। ঠিক সোভিয়েত কলাপস করার পরে কোন রাষ্ট্রটি আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? সেই রাষ্ট্রটি হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। তার ইকোনমিক গ্রোথ, তার যে মিলিটারি পাওয়ার, এবং বিশ্বব্যাপী আমেরিকার ট্রাডিশনাল মিত্রগুলোর সাথে চীনের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটিকেই কিন্তু আমেরিকাকে ভাবিয়ে তুলছে। যে কারণে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে চীনকে প্রতিহত করা, একই সাথে চীনের যে মিত্র রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে আমরা যদি বলি ট্রাডিশনাল মিত্র বলতে পারি, আমরা এটিকে স্ট্র্যাটেজিক মিত্র রাষ্ট্র বলতে পারি। এই মুহূর্তে সেটা হচ্ছে রাশিয়া কিন্তু একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং সিকিউরিটি কাউন্সিলের একটি পার্মানেন্ট মেম্বার। সো রাশিয়াকে ডিফেন্স করা, ইনফ্যাক্ট মেইনলি এবং বেসিক্যালি সেটা হচ্ছে চীনকে ডিফেন্স করার জন্য প্যাসিফিক ওশিয়ান এবং ইন্ডিয়ান ওশিয়ানে চীনকে ডিফেন্স করার জন্য আমেরিকা এই 4টা রাষ্ট্রকে নিয়ে একটি অ্যালায়েন্স করতে যাচ্ছে, যে অ্যালায়েন্সের মাধ্যমে চীনকে কাউন্টার করবে। তো ডেফিনেটলি এই অ্যালায়েন্সটি সেটা ইকোনমিক অ্যালায়েন্স হতে পারে বা অন্যান্য অ্যালায়েন্স হতে পারে, কিন্তু এটির মূল টার্গেটটা হচ্ছে এটি একটা মিলিটারি অ্যালায়েন্স। ইনফ্যাক্ট এটিকে বলা হচ্ছে একটি মিলিটারি অ্যালায়েন্স। অনেক রাজনৈতিক বোদ্ধা, অনেক রাজনৈতিক বিশ্লেষক, সামরিক বিশ্লেষকগণ বলছেন যে ন্যাটো হচ্ছে যেমনটি সামরিক জোট হিসাবে আমেরিকাকে সহযোগিতা করেছিল সোভিয়েতকে মোকাবেলা করার জন্য, ঠিক তেমনি ভাবে 4টি রাষ্ট্র মিলে যে কোয়াড গঠিত হয়েছে, সেই কোয়াডের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বব্যাপী চীনকে প্রতিহত করা, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনকে প্রতিহত করা। তাহলে চীনকে প্রতিহত করার জন্য তারা এই কোয়াড গঠন করছে এবং কোয়াডটা আগামীতে বা অদূর ভবিষ্যতে এটি একটি মিলিটারি অ্যালায়েন্স হিসেবে ইমার্জ করবে। যেহেতু কোয়াড মেইনলি চীন, যেহেতু এশিয়া মহাদেশে, আর চীনকে মোকাবেলা করার জন্য ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনকে মোকাবেলা করার জন্য যেহেতু কোয়াড গঠিত হয়েছে, সুতরাং এটিকে একটি বলা হচ্ছে এশিয়ান ন্যাটো। অর্থাৎ এটি এশিয়ান ন্যাটো, এশিয়ার দেশ চীনকে মোকাবেলা করার জন্য ন্যাটোর ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে কোয়াড, তাই এটিকে বলা হচ্ছে এশিয়ান ন্যাটো। তো সুতরাং ডিয়ার বিসিএস ড্রিমার্স, আপনাদের প্রিলিমিনারি এবং লিখিত এবং ভাইবার জন্য কোয়াড নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আমি অল্প সময়ের মধ্যে কোয়াড সম্পর্কে একটা প্রশ্ন ধারণা আপনাদেরকে দিয়েছি যে কোয়াড কি। আমি আবারও বলছি, কোয়াড কি? কোয়াড হচ্ছে এর পূর্ণরূপ বা এর ইলাবোরেশন হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, যেটিকে বলা হচ্ছে চতুর্দেশীয় নিরাপত্তা সংলাপ। এটি 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার শিনজো অ্যাবে এর উদ্যোগে এটি গঠিত হয় এবং 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে কোয়াডকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
কোয়াডের সদস্য রাষ্ট্র 4টি, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা জাপান, একটা ইন্ডিয়া এবং একটা হচ্ছে অস্ট্রেলিয়া। কোয়াডের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী চীনকে প্রতিহত করা। বিশ্বব্যাপী না বলে যদি আমরা স্পেসিফিক বলি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনকে প্রতিহত করা, এবং চীনের নেতৃত্বে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চীনের ভারতকে মোকাবেলা করার জন্য, বা চীনের যে স্ট্রিং অফ পার্লস, এই সব কিছু থেকে এই রাষ্ট্রগুলো নিজেদেরকে সেভ করার জন্য কোয়াড গঠন করছে। সো আলটিমেটলি কোয়াড একটি মিলিটারি অ্যালায়েন্স হিসেবে ইমার্জ করতে যাচ্ছে, এবং এটি নিয়ার ফিউচার আর ফার ফিউচার এটি মিলিটারি অ্যালায়েন্স হিসেবে এটি ইমার্জ করতে যাচ্ছে। তো এই ছিল আজকে কোয়াড সম্পর্কে আপনাদের সাথে আমার লাইভ ক্লাস। আগামীতে আমি কোয়াড নিয়ে আপনাদের লিখিত ক্লাসে বিস্তারিত পড়াবো। কোয়াডের উদ্দেশ্যটা কি, আগামীতে বিশ্ব রাজনীতিতে কোয়াড কি ভাইটাল রোল প্লে করবে, কোয়াডভুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক বর্তমানে কি এমন, অতীতে কেমন ছিল, ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে কোয়াডে যোগ দেবে কি দেবে না, যোগ দিলে কি ক্ষতি হবে, না দিলে কি ক্ষতি হবে, বা বাংলাদেশ কোয়াডকে নিয়ে কি ভাবছে, কোয়াডভুক্ত দেশগুলো বাংলাদেশকে নিয়ে কি ভাবছে, চীন বাংলাদেশকে নিয়ে কি ভাবছে, এটি নিয়ে আমি আপনাদের সাথে আবার পরবর্তীতে কথা বলবো। আজকে আপনাদের সাথে, আচ্ছা আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমাকে প্রশ্ন করার সুযোগ পাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে তো আমি প্রশ্নোত্তর পর্বে আসবোই। আমরা যখন লিখিত ব্যাচ স্টার্ট করবো, হ্যাঁ আপনাদের সাথে আপনাদের প্রশ্নগুলো আমি শুনবো। হ্যাঁ, জুমে ক্লাস নিবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে ক্লাস নিবো জুমে। তো আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো অনেকেই আমাকে বা আমাদের, হ্যাঁ অনেকে প্রশ্ন করছেন। আচ্ছা, কোয়াডের বিপরীতে কোন জোট হতে পারে কিনা এশিয়া মহাদেশে? হ্যাঁ, চীন কি পাকিস্তান, মায়ানমার? হ্যাঁ, খুব চমৎকার একটা প্রশ্ন। শেখ রেজওয়ান হাসান তমাল। তমাল আমার ফেভারিট একজন স্টুডেন্ট, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও বেশ ইন্টারেস্টেড, এবং ফার্স্ট চয়েস বিশেষ ফরেন সার্ভিস। আমি দোয়া করি এর জন্য, তমালের জন্য। হ্যাঁ, কোয়াড হলো আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে নিয়ে যে একটি মিলিটারি অ্যালায়েন্স হিসেবে ইমার্জ করতে যাচ্ছে। এর এগেনিস্ট একটা মিলিটারি অ্যালায়েন্স হতে পারে, এটি খুবই স্বাভাবিক কথা। এবং সেই মিলিটারি অ্যালায়েন্সটা হতে পারে রাশিয়া, চায়না, পাকিস্তান, টার্কির কথা আমরা বলতে পারবো না। নর্থ কোরিয়া হয়তো এর সাথে যুক্ত হতে পারে। নর্থ কোরিয়া যদি যুক্ত হয়, তাহলে এমন হতে পারে কোয়াডের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হবে সাউথ কোরিয়ার সাথে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি রাশিয়া, চায়না এবং পাকিস্তান, এই রাষ্ট্রগুলোকে নিয়ে, ইনফ্যাক্ট সেটা ইরানের একটা মনোসমর্থন থাকতে পারে, টার্কির একটা মনোসমর্থন থাকতে পারে, হয়তো তাদেরকে নিয়ে কোয়াডের এগেনিস্টে হয়তো আরেকটা মিলিটারি অ্যালায়েন্স হতে পারে। যেমন আমেরিকা সোভিয়েতকে কাউন্টার করার জন্য যে ন্যাটো গঠন করেছিল, ন্যাটোর এগেনিস্টে সোভিয়েত রাশিয়া যেমন ওয়ারশো প্যাক্ট গঠন করেছিল, ঠিক সে রাশিয়াই কিন্তু আবার চীনকে নিয়ে, বা চীন সে রাশিয়াকে নিয়ে একটি মিলিটারি অ্যালায়েন্স গঠন করতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে কোয়াডকে কাউন্টার করা। এবং সেটা হবে আমাদের ফিউচার ক্লাস হবে, অনেক কথা হবে। হ্যাঁ, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সাবধানে থাকবেন। হ্যাঁ, আজকে এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।